আচ্ছা, তোমাদের হলো প্লেন সেডিমেন্টেশনটা কমপ্লিট হয়েছে। এই যে প্লেন সেডিমেন্টেশন, এবং প্লেন সেডিমেন্টেশনে আমরা কয়েকটা টার্ম দেখছিলাম, লাইক হলো কোয়াগুলেশন, সরি, প্লেন সেডিমেন্টেশনে কয়েকটা টার্ম দেখেছিলাম, লাইক টার্মিনাল ভেলোসিটি, ডিটেনশন পিরিয়ড এবং ফ্লোয়িং থ্রো পিরিয়ড, এগুলা দেখেছিলাম। আর একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক কিভাবে ডিজাইন করা যায় অথবা কয়টা কম্পোনেন্ট নিয়ে তৈরি, সেটাও কিন্তু আমরা অলরেডি দেখছি এবং আমাদের মনে আছে। যদি মনে না থাকে তাহলে একটু রিকল করে নিও। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে পড়ে নিতে বলেছিলাম, টাইপ অফ প্লেন সেডিমেন্টেশন, এটা একটু ইম্পর্টেন্ট, এখানে ফিগারগুলো ইম্পর্টেন্ট। সো তোমরা একটু নেটে সার্চ দিবা, নেটে সার্চ দিলে রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্ক এবং সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের কিছু ফিগার আসবে, আমি তোমাদের দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, তোমাদের যেই ম্যাটেরিয়ালটা দেওয়া আছে সেখানে ফিগারটা কিন্তু ওভাবে ভিজুয়ালাইজ করা যাচ্ছে না, সো তোমরা নেটের থেকে সার্চ দিবা, এরকম একটা ফিগার পাবা যেটা কিনা হলো আমাদের রেক্টেঙ্গুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ফিগার। আর সার্কুলার ট্যাঙ্কের ফিগারটা হলো এইটা, এটা একটা সার্কুলার সেডিমেন্টেশন ট্যাঙ্কের ফিগার। তোমার এটা কিছুটা সার্কুলার শেপের ফিগারটা দেওয়া আছে। এই দুইটা ফিগার হলো তোমরা নেটে থেকে দেখে প্র্যাকটিস করবা, এবং আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব সামনের উইকে, তোমরা এই দুইটা ফিগার হলো ড্র করে আমাকে সাবমিট করবা। তাহলে ফিগার দুইটা মোটামুটি নেটে সার্চ দিলেই পেয়ে যাবা, অ্যাভেলেবেল আছে। জাস্ট একটা A4 পেজে তুমি দুইটা পেজে এই দুইটা ফিগার ড্র করে সাবমিট করবা অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, এখানে একটু ভালো মতো প্র্যাকটিস করে নিও, আদারওয়াইজ পরীক্ষায় যদি আসে ইনস্ট্যান্ট কম টাইমে কিন্তু তুমি এই ফিগারটা ড্র করতে গেলে তোমার কাছে ডিফিকাল্ট মনে হবে। সো বাসায় একটু ভালো মতো প্র্যাকটিস করবা এটা। আর এখানে যে দুই ফিগারগুলো আছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, দ্যাটস আমি তোমাদের বলতেছি নেটে থেকে ফিগারগুলো দেখে একটু প্র্যাকটিস করে সাবমিট করবা। আচ্ছা, তাহলে আমাদের প্লেন সেডিমেন্টেশন কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা যেটা দেখব, সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন। আচ্ছা, কোয়াগুলেশন আগে আমরা প্লেন সেডিমেন্টেশন যেহেতু পড়ে আসছি, সো এটার ক্রাইটেরিয়াটা কি ছিল সেটা আমরা যদি একটু রিকল করি তাহলে একটু মনে হবে। দেখো, প্লেন সেডিমেন্টেশনে কি হতো, আমাদের যে পার্টিকেলগুলা ছিল সেগুলা কি করতো, সেটেল করে যেত। কোথায় সেটেল করতো? একটা ট্যাঙ্কে অথবা একটা বেসিনে সেটেল করতো। এবং কেন সেটেল করতো? ডিউ টু গ্র্যাভিটি ফোর্স। That means due to gravity force the particle or the ওয়েস্ট পার্টিকেল যেগুলো সেটেল করে যাচ্ছে অথবা যে প্রসেসে সেটেল করতেছে সেটাকে আমরা বলতাম হলো প্লেন সেডিমেন্টেশন। এখন যেই পার্টিকেল যত বেশি বড় হবে সেই পার্টিকেলগুলো ইনস্ট্যান্টলি গ্র্যাভিটি ফোর্সের কারণে কিন্তু সেটেল করে যাবে, কারণ সেটা অনেক বেশি ভারী অথবা ওয়েট বেশি। সো এখন এটা দেখা যাচ্ছে আমাদের একটা ক্রাইটেরিয়া বলে দিছিল যে এই যে পার্টিকেলগুলো যেগুলো হেভিয়ার পার্টিকেল সেগুলো সেটেল করবে, বাট যেগুলো হেভিয়ার পার্টিকেল না তাহলে সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, লাইক কলয়েডাল পার্টিকেল অথবা ছোট ছোট যেগুলো সাসপেন্ডেড পার্টিকেল আছে সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি। তাহলে সেগুলো আমরা যেভাবে রিমুভ করতে পারি সেই প্রসেসটাকে বলা হয় হলো কোয়াগুলেশন প্রসেস। তাহলে কোয়াগুলেশন প্রসেসটা কি, দেখো আমাদের পানির ভিতরে অনেক সাসপেন্ডেড পার্টিকেল থাকে, যে পার্টিকেলগুলার সাইজ অ্যাটলিস্ট 50 মাইক্রোমিটারে লেস দেন হবে, এবং এই পার্টিকেলগুলা তখন কিন্তু আর কোনো গ্র্যাভিটি ফোর্সের কারণে সেটেল হয়ে যাবে না অথবা কোনো সেটেলিং ভেলোসিটি এদের থাকতেছে না। দ্যাটস ওয়াই এটা আমরা সেডিমেন্টেশন ট্যাঙ্কে রিমুভ করতে পারতেছি না। সো ফার্স্টে আমাদের যে ট্রিটমেন্টটা করলাম সেখানে আমরা কি করলাম, হেভিয়ার পার্টিকেল রিমুভ করলাম। রিমুভ করে যাওয়ার পরে দেখতেছি যে আমাদের পানির ভিতর অথবা ওয়াটারের ভিতর আরো কিছু সাসপেন্ডেড পার্টিকেল অথবা ছোট ছোট পার্টিকেল আছে যেগুলা সাইজ একদমই ছোট, সেগুলো আর প্লেন সেডিমেন্টেশনে আমরা রিমুভ করতে পারবো না। সো সেগুলো আমরা যেই ট্রিটমেন্ট অথবা যেই প্রসেসে রিমুভ করি সেটাকে বলা হলো কোয়াগুলেশন
ফ্লোকুলেশন অ্যান্ড সেডিমেন্টেশন। আমি একটু লিখি, দেখো কোয়াগুলেশন করি, দেন ফ্লোকুলেশন, তারপর হলো সেডিমেন্টেশন। আচ্ছা, এই সেডিমেন্টেশন আর আগের সেডিমেন্টেশন কিন্তু এক না। আগেরটা কিন্তু আমাদের প্লেন সেডিমেন্টেশন ছিল, আর এটা হলো নর্মাল যেই সেডিমেন্টেশন। তার মানে হলো কোয়াগুলেশন, ফ্লোকুলেশন অ্যান্ড সেডিমেন্টেশনের মাধ্যমে আমরা কলয়েডাল যে পার্টিকেলগুলো আছে অথবা যেগুলো ছোট পার্টিকেল সেগুলা রিমুভ করতে পারি। এবং এটা কিভাবে রিমুভ হয় সেটা একটু দেখো। আমাদের ছোট পার্টিকেলগুলা যেগুলা কন্টেইন করতেছে কালার, টার্বিডিটি অ্যান্ড ব্যাকটেরিয়া, সেটা লার্জার ফ্লকে ফর্ম করে। তার মানে একটু ভালো মতো দেখো, আমাদের কোয়াগুলেশন প্রসেসেও ওয়েস্ট আছে, এরকম ছোট ছোট ওয়েস্ট আছে, এরকম ওয়েস্ট আছে। বাট এগুলা যখন পানির ভিতর থাকতেছে তখন আমরা প্লেন সেডিমেন্টেশনে রিমুভ করতে পারতেছি না, কারণ এটা কলয়েডাল ফর্মেশন আছে অথবা সাসপেন্ডেড ফর্মেশন আছে। বাট যখন কোয়াগুলেশন প্রসেস আমরা করতেছি, এটার ভিতর আমরা কোনো রিয়াজেন্ট অ্যাড করতেছি, যেটাকে আমরা বলতেছিল কোয়াগুলেন্ট। আচ্ছা, সো এই কোয়াগুলেন্টটা তুমি যখন অ্যাড করবা, অ্যাড করলে দেখা যাচ্ছে এখানে যে ওয়েস্টটা আছে, এই যে যে পার্টিকেলটা সেটা এটার কন্টাক্টে চলে আসবে, মানে কাছে কাছে চলে আসবে। এইটা আবার এটার কাছে কাছে চলে আসবে, এরকম কাছাকাছি চলে আসবে। সো কাছাকাছি চলে আসলে অথবা একসাথে কম্বাইন্ড হলে কি একটা লার্জার ফ্লক তৈরি করবে, এরকম একটা লার্জার ফ্লক তৈরি করবে। আচ্ছা, যখন এই লার্জার ফ্লক তৈরি করবে তখন কি পার্টিকেলটা কি একটু হেভিয়ার হচ্ছে, সো তখন আমাদের গ্র্যাভিটি ফোর্সটা কাজ করবে, এবং গ্র্যাভিটি ফোর্স কাজ করলে দেন ওইখানে হবে হলো আমাদের সেডিমেন্টেশন। তো সেডিমেন্টেশন মানেই হলো পার্টিকেল সেটেল করবে ডিউ টু গ্র্যাভিটি ফোর্স। বাট এখানে যেহেতু আমাদের পার্টিকেলগুলো ফার্স্টে খুবই ছোট ছিল অথবা সাসপেন্ডেড পার্টিকেল ছিল, সো আমরা একটা এজেন্ট অ্যাড করতেছি অথবা কোয়াগুলেন্ট অ্যাড করতেছি, যেটা কারণে আমাদের লার্জার ফ্লক ফর্ম করতেছে। এই যে দেখো, লার্জার ফ্লক ফর্ম করতেছে, এবং যখনই লার্জার ফ্লক ফর্ম করবে তখনই কি আমাদের সাইজটা বেড়ে যাবে। আর সাইজ যখন বেড়ে যাচ্ছে তখন হলো আমাদের পার্টিকেলগুলা যে সেটেলিং ভেলোসিটিটা আছে সেটা বাড়বে। আর সেটেলিং ভেলোসিটি বাড়া মানেই হলো কিন্তু পার্টিকেল তখন চেষ্টা করবে অথবা ট্রাই করবে গ্র্যাভিটি ফোর্সের কারণে সেটেল করে যার। সো সেই ক্ষেত্রে আমরা এরকম ছোট পার্টিকেল অথবা কলয়েডাল পার্টিকেলগুলা রিমুভ করতে পারি, অথবা যেই পার্টিকেলগুলা কালার, টার্বিডিটি অথবা ব্যাকটেরিয়া কন্টেইন করে সেগুলো আমরা এই প্রসেসের মাধ্যমে রিমুভ করতে পারি। সো আস্তে আস্তে তুমি যত ট্রিটমেন্ট প্রসেসের দিকে যাচ্ছ তত কিন্তু আমাদের ছোট ছোট যে পার্টিকেলগুলো আছে, আনএক্সপেক্টেড যে পার্টিকেল, সেটা আমরা রিমুভাল করতেছি। তাহলে আমরা মেইনলি হোয়াট ইজ কোয়াগুলেশন অথবা কোয়াগুলেশন কি সেটা আমরা বুঝতে পারছি, যে যেটা কিনা একটা ট্রিটমেন্ট প্রসেস, এবং যেই ট্রিটমেন্ট প্রসেসে আমি একটা কেমিক্যাল এজেন্ট অথবা একটা কোয়াগুলেন্ট অ্যাড করতেছি, যার কারণে আমাদের ওয়েস্টটা, স্মলার যে পার্টিকেলগুলো সেটা লার্জার ফ্লক ফর্মেশন করছে। আচ্ছা, এখন দেখো স্টেবিলিটি অফ দ্য সলিড। এটা বোঝার আগে আমি তোমাদের একটু যেটা বলি সেটা একটু দেখো। আচ্ছা, আমাদের যে ওয়েস্টটা থাকে, এটা ধরে নাও যে আমাদের ওয়েস্ট, এই ওয়েস্টটা হলো আমাদের সারফেসটা নেগেটিভ চার্জ ক্যারি করে। সো নেগেটিভ চার্জ যখন ক্যারি করতেছে, এটা যখন আমি ওয়াটারের ভিতর অ্যাড করব অথবা ওয়াটারের ভিতর আছে, ওয়াটারের ভিতর আমাদের কি আছে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস আছে। সো এইচ প্লাসটা এটার সাথে রিয়াকশন করবে অথবা এটার যে সারফেসটা আছে সেটার সাথে লেগে থাকা ট্রাই করবে। তাহলে দেখো এটা আমাদের কি ছিল, নেগেটিভ চার্জ ছিল সারফেসটার, এটা সারফেসের উপরে আমাদের পজিটিভ চার্জগুলা প্লেস করবে অথবা থাকবে।
আচ্ছা, এই যে দেখো আমাদের ওয়েস্টে অথবা কলয়েডাল পার্টিকেলের বাইরে সারফেসে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে কি তাহলে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই লেয়ারটাকে আমরা বলি হলো রিজিড লেয়ার অথবা বাউন্ডারি লেয়ার, বাউন্ড লেয়ার, রিজিড অর বাউন্ড লেয়ার। আচ্ছা, এরপরে আরেকটা লেয়ার তৈরি হয়। আচ্ছা, সেখানে দেখা যাচ্ছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই থাকে। তার মানে পানি যে পজিটিভ এবং নেগেটিভ যেই চার্জগুলো আছে সেটা এখানে প্লেস করতেছে। আচ্ছা, এই যে যে লেয়ারটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো ডিফিউজ লেয়ার। ডিফিউজ লেয়ার, তাহলে আমি দেখতে পেলাম যে আমাদের একটা ওয়েস্ট ছিল, ওয়েস্টটা হলো নেগেটিভ চার্জ ক্যারি করে এবং এটা যখন ওয়াটারে থাকতেছে তখন এটার আউটার সারফেসে অথবা বাউন্ডারি সারফেসে একটা লেয়ার তৈরি হচ্ছে পজিটিভ লেয়ারে, যে লেয়ারটাকে আমরা বলতেছি হলো রিজিড অথবা বাউন্ড লেয়ার। এটা হলো পানির যে হাইড্রোজেনটা আছে। এই লেয়ারটা হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয় যেটাকে আমরা বলতেছি হলো ডিফিউজ লেয়ার। ডিফিউজ লেয়ারে আমাদের পজিটিভ এবং নেগেটিভ দুইটা চার্জই থাকতেছে। তাহলে এখানে থেকে এই যে যে পটেনশিয়াল যে ড্রপটা হয়, দেখো এরকম একটা পটেনশিয়াল কিন্তু ড্রপ হয়। এই যে যে পটেনশিয়াল ড্রপটা হচ্ছে, এই পটেনশিয়াল ড্রপটাকে আমরা বলি হলো জিটা পটেনশিয়াল। যেটা পটেনশিয়াল ড্রপ হচ্ছে, সো আমাদের পারপাসটা হলো এই পটেনশিয়াল ড্রপটাকে হলো ইনক্রিজ করা। তাহলে আমরা কিভাবে ইনক্রিজ করতে পারি? এখন দেখো আমাদের এটা হলো একটা পার্টিকেল এবং এটা কিন্তু কলয়েডাল পার্টিকেল। এখন এই পার্টিকেলটা আমাদের রিমুভ করার জন্য কি আরেকটা পার্টিকেলকে এটার কন্টাক্টে আনতে হবে। সেইটার ক্ষেত্রে আমি যদি সেম আরেকটা ফিগার ড্র করি, একটু দেখো এরকম একটা ফিগার ড্র করতেছি। সেটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ ক্যারি করতেছে আর এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই থাকতেছে। তো এখন এই দুইটা পার্টিকেলের ভিতরে আমাদের যে ফোর্সটা কাজ করতেছে অথবা যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করতেছে সেটাকে বলি আমরা হলো ভ্যান্ডারওয়ালস ফোর্স। ভ্যান্ডারওয়ালস ফোর্সটা আমাদের কাজ করতেছে। এখন ভ্যান্ডারওয়ালস যে ফোর্সটা আছে সেটা তখনই ইফেক্টিভ হবে যখন এই দুইটা পার্টিকেল খুবই ক্লোজলি কন্টাক্ট থাকবে। একটু দেখো ক্লোজলি কন্টাক্ট থাকবে। এখন ক্লোজলি কন্টাক্ট কিন্তু এখানে হতে পারতেছে না, কারণ হলো এখানে দেখো আরেকটা লেয়ার আছে, এখানেও কিন্তু আরেকটা লেয়ার আছে। সো আমরা ট্রাই করব এই যে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কিভাবে রিমুভ করা যায়। সো এই লেয়ারটাকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমাদের দুইটা পার্টিকেল একসাথে কন্ট্যাক্টে আসবে এবং একটা ফ্লক ফর্ম করবে। এবং যখনই ফ্লক ফর্ম করবে তখন হলো আমাদের সাইজটা বেড়ে যাচ্ছে, আর সাইজ বেড়ে গেলে গ্র্যাভিটি ফোর্সের কারণে সেটেল করে যাবে। তাহলে এই যে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে রিমুভ করার জন্য হলো আমরা কোয়াগুলেন্ট অ্যাড করি। কোয়াগুলেন্ট অ্যাড করতেছি, ডিফারেন্ট টাইপের কোয়াগুলেন্ট অ্যাড করতে পারি, লাইক অ্যালাম অ্যাড করতে পারি অথবা ফেরাস অ্যাড করতে পারি, লাইক অ্যালুমিনিয়াম 3+ অথবা ফেরাস 2+ অথবা 3+ও অ্যাড করতে পারি। সেইগুলা হলো আমাদের কোয়াগুলেন্ট। এই কোয়াগুলেন্টটা তুমি যখন ওয়াটারের ভিতর অ্যাড করবা তখন আমাদের যেই ডিফিউজ লেয়ারটা আছে সেই ডিফিউজ লেয়ারটা রিমুভ হয়ে যাবে এবং রিমুভ হয়ে পার্টিকেলগুলো কন্ট্যাক্টে চলে আসবে এবং আস্তে আস্তে সেটেল করে যাবে। এখন আমি যদি ফার্স্টে দেখি অ্যালাম যেটা আছে সেটা আমি অ্যাড করলাম। তুমি এটা অ্যালামটা যখন অ্যাড করবা, এই অ্যালাম অ্যাড করলে পানির সাথে রিয়াকশন করে আমাদের একটা ম্যাটেরিয়াল তৈরি হবে, সেটা হবে হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে অথবা যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটার প্রপার্টিসটা কিছুটা জিলেটেনিয়াস, তার মানে হলো স্টিকি প্রপার্টিস ক্যারি করতেছে।
তাহলে স্টিকি প্রপার্টিজ দ্বারা বোঝাচ্ছে এই যে ম্যাটেরিয়ালটা যখন তৈরি হবে এটার অন্য পার্টিকেলকে সে স্টিক করা ট্রাই করবে অথবা ধরে রাখার ট্রাই করবে। তাহলে এটার চারপাশে দেখা যাচ্ছে যে আমাদের যেই ওয়েস্টটা আছে সেটা আসতেছে অথবা যে পার্টিকেলগুলো আছে সেগুলাকে সে স্টিক করে রাখবে এরকম। তাহলে এই পার্টিকেলটা এটার গায়ে চলে আসবে, এই পার্টিকেলটা এটার গায়ে চলে আসবে বিকজ অফ স্টিকি প্রপার্টিস অথবা জিলেটেনিয়াস প্রপার্টিস। সো আস্তে আস্তে দেখো আমাদের এক একটা পার্টিকেল যখন একসাথে কন্ট্যাক্টে চলে আসতেছে তখন কিন্তু একটা লার্জার পার্টিকেল তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা লার্জার পার্টিকেল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা ছিল আমাদের পার্টিকেলটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এরকম তৈরি হয়ে যাচ্ছে। সো এটা কি একটা ফ্লোক ফর্ম করতেছে। সো যখনই ফ্লোক ফর্ম করবে তখনই এটা হলো আস্তে আস্তে সেডিমেন্টেশনটা এখানে ইফেক্ট হবে। সেডিমেন্টেশনটা ইফেক্ট হলে দেন এটা হলো সেটেল করে যাবে এবং এভাবে হলো আমরা আমাদের ওয়েস্ট ওয়াটার থেকে লাইক কালার অথবা টার্বিডিটি কন্টেইন করে যে সাসপেন্ডেড পার্টিকেলগুলা অথবা অডর কন্টেইন করে যে পার্টিকেলগুলা সেগুলো আমরা রিমুভ করতে পারি। এবং এই যে প্রসেসটা সেটাকে আমরা বলতেছি হলো কোয়াগুলেশন। সো এখানে দেখা যাচ্ছে আমাদের পার্টিকেলগুলো কিভাবে রিমুভ হচ্ছে অথবা আমরা কি অ্যাড করতেছি এবং পার্টিকেলের ভিতর আমাদের কি রিপালশন অথবা কি অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে তোমরা এতটুকু কি বুঝতে পারছো একটু বলো তো সবাই। এসে দেখো এই যে এখন আমাদের চলে আসতেছে হলো স্ট্যাবিলিটি অফ দ্য সলিডস। আমি এতক্ষণ যা যা বললাম এখানে সেম কথাবার্তাই লেখা আছে। এই যে দেখো আমাদের যে ওয়েস্টটা থাকতেছে সেটা সারফেসটা হলো আমাদের নেগেটিভ চার্জ ক্যারি করতেছে এবং এই নেগেটিভ চার্জ ক্যারি করার কারণে আমরা যখন এটা ওয়াটারে কন্ট্যাক্টে নিয়ে আসতেছি এই যে এর সারাউন্ডিংস আমাদের পজিটিভ চার্জ প্লেস হচ্ছে অথবা থাকতেছে। এই দুইটার ভিতর আমাদের দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন আর একটা হলো ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। সো যেহেতু আমাদের এইখানেও সেম লেয়ার এখানেও সেম লেয়ার, সো আমাদের একটা রিপালশন ফোর্সও কাজ করবে। আবার পরবর্তী আরেকটা ডিফিউশন যে লেয়ারটা তৈরি হলো সেখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আবার একটা ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে। তাহলে দেখো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সে কি বলছে, আমাদের কাউন্টার আয়ন্সগুলা সারাউন্ডিং ইচ কয়েড এবং two similarly charged particles approach each other and they diffuse counter ion atmosphere begin to interfere and cause the particles to repulsed। তার মানে এখানে হলো আমাদের ফার্স্টে দেখা যাচ্ছে দুইটা পার্টিকেল এর ভিতর রিপালসিভ যে ফোর্সটা সেটা ফার্স্টে কাজ করতেছে এবং এটাকে আমরা বলতেছি হলো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। আর যখন দুইটা পার্টিকেলে আমাদের এরপরে যে দেখা যাচ্ছে যে আরো ডিস্টেন্স যখন বাড়তেছে কারণ ডিফিউজ লেয়ার কিন্তু ক্রিয়েট হচ্ছে, সো সেইখানে আমাদের কিছু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে যেটাকে আমরা বলতেছিল ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবং এখানে একটা জিনিস তোমাদের বলা আছে যে আমাদের দ্য ফোর্স contact which is inversely proportional to the sixth power of the distance between the particles। তার মানে আমাদের ডিস্টেন্সের 6 টু দি পাওয়ার এটা ইনভার্সলি কিন্তু প্রপোর্শনাল, দ্যাট মিন্স 1/ইনভার্সলি প্রপোর্শনাল টু ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবং এই যে আমাদের যে ফোর্সটা সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হবে, তার মানে ডিস্টেন্স যত বাড়বে আমাদের তত কিন্তু কমবে আস্তে আস্তে, ডিস্টেন্স বাড়তেছে এবং আস্তে আস্তে আমাদের রিপালসিভ যে ফোর্সটা সেটা ডিক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে এক্সপোনেনশিয়ালি এবং it decreases more rapidly that electrostatic potential but is a stronger force at close distance। তাহলে আমরা কি বলতেছিলাম, যখন আমাদের এটা খুব র্যাপিডলি ডিক্রিজ করে কিন্তু
কম্পেয়ার টু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, বাট এটা যখন দুইটা পার্টিকেল খুব কন্ট্যাক্টে থাকতেছে, ক্লোজ ডিস্টেন্সে থাকতেছে, তখন ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের থেকে আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সটাই বেশি ইফেক্টিভ আর স্ট্রঙ্গার হয়। তাহলে আমরা দুইটা ফোর্স বুঝতে পারলাম যেটা কিনা আমাদের পার্টিকেলের ভিতর অ্যাক্ট করতেছে। আর এখানে তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে আমাদের কিভাবে অ্যাট্রাকটিভ ফোর্স অথবা রিপালসিভ ফোর্সটা কাজ করতেছে আমাদের যদি আমরা ডিস্টেন্সটা বাড়াই। এরপরে যেটা আসতেছে সেটা হলো ডিস্টেবিলাইজেশন অফ দ্য কলার্স। তার মানে আমাদের যে কলার্ড পার্টিকেলগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ডিস্টেবিলাইজড করব। সো ডিস্টেবিলাইজড করার জন্য এখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমরা কোনো কোয়াগুলেন্ট অ্যাড করি। লাইক দেখো এই যে অ্যালুমিনিয়াম অ্যাড করতে পারি অথবা ফেরাসও অ্যাড করতে পারি। সো যখন আমরা অ্যাড করব, অ্যাড করার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে একটা স্টিকি অথবা জেলাটিনিয়াস পার্টিকেল তৈরি হবে, যেটা কিনা আমাদের আদার যে পার্টিকেলগুলো আছে লাইক এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হচ্ছে। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা সেটা আদার পার্টিকেলগুলো অথবা ওয়েস্টটাকে অ্যাবজর্ব করবে। সো যখন অ্যাবজর্ব করতেছে তখন কিন্তু পার্টিকেলটা একটু বড় সাইজ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এভাবে কিন্তু আমাদের নেগেটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। সো আমি তোমাদের একটু আগে ফিগারে দেখাইছি যে কিভাবে নেগেটিভ চার্জটা নিউট্রালাইজেশন হচ্ছে। সো এই দুইটা প্যারাগ্রাফ যদি তোমরা পড়ো অথবা এখানে এই কথাটাই বোঝানোর ট্রাই করছে, তোমরা জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবা। এই যে দেখো আমাদের পটেনশিয়াল ডিক্রিজ হচ্ছে এবং পটেনশিয়াল ডিক্রিজটা কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের বললাম যে আমাদের দুইটা লেয়ার তৈরি হচ্ছে, একটা রিজিড আর বাউন্ড লেয়ার আর একটা হলো ডিফিউজ লেয়ার। এবং ডিফিউজ লেয়ারে আমাদের দেখা যাচ্ছে যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা আমাদের ইনফ্লুয়েন্স করতেছে মেইনলি। সো আমি যখন কোয়াগুলেন্টটা অ্যাড করব তখন ওই লেয়ারটা আমাদের রিমুভ হয়ে যাবে এবং পার্টিকেলগুলো অ্যাবজর্ব করবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এইটুকু বুঝতে পারলাম যে কলয়েড কিভাবে ডিস্টেবিলাইজেশন হচ্ছে এবং কিভাবে নিউট্রালাইজেশন হচ্ছে এবং স্ট্যাবিলাইজড হচ্ছে দুইটা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস এখানে বলছে কোয়াগুলেশনে আমাদের তো লার্জার ফ্লো ফর্ম করতেছে অথবা নিউট্রালাইজড হচ্ছে। এখানে আমরা যেটা করতেছি একটা সল্ট অ্যাড করতেছি, কিন্তু এই যে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা প্রডিউস হচ্ছে অথবা যে কোয়াগুলেন্টটা প্রডিউস হচ্ছে সেটা অবভিয়াসলি তো আমাদের কোয়াগুলেন্ট অ্যাড করার কারণে হচ্ছে। সো আমরা এখানে কিন্তু একটা সল্ট অ্যাড করতেছি, যেই সল্টটা হলো আমাদের পজিটিভ আয়ন প্রডিউস করতেছে এবং আমরা আস্তে আস্তে যদি র্যাপিড মিক্সিং করি অথবা র্যাপিড মিক্সচার যদি হয় তাহলে আমাদের পার্টিকেলগুলা ডিস্টেবিলাইজড হয়ে যাবে। তার মানে এই যে নেগেটিভ যে পার্টিকেলগুলা সেগুলো ফার্স্টে ডিস্টেবিলাইজড হয়ে যাবে। ডিস্টেবিলাইজড হয়ে যাওয়ার পরে দেন আস্তে আস্তে স্ট্যাবলড হবে কিভাবে, লার্জার ফ্লক ফর্ম করে এন্ড সেটেল হয়ে যাবে। তাহলে এই প্রসেসটাকে আমরা বলতেছি হলো কোয়াগুলেশন। ফ্লোকুলেশনও সেম জিনিস, এখানেও আমাদের মিক্স করতে হবে, বাট এখানে আমরা আর কোনো র্যাপিড মিক্সচার করব না অথবা র্যাপিড মিক্সিং করব না। এখানে আমাদের যে মিক্সিংটা হবে সেটা হলো জেন্টেল এবং স্লো একটা কন্টিনিউয়াস মিক্সিং হবে, যেখানে কিনা আমাদের পার্টিকেলগুলা অ্যাগ্লোমেরেশন অথবা ফ্লক ফর্মেশন করবে এবং আস্তে আস্তে সেটেল করে যাবে। আর এখানে যখন হচ্ছে আমাদের যে ফ্লকগুলা আছে সেই ফ্লকগুলা হলো অ্যাবজর্ভ করতেছে, সাসপেন্ডেড পার্টিকেলগুলা অ্যাবজর্ভ করতেছে। তার মানে এই যে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা হলো অ্যাবজর্ভ করতেছে হলো আমাদের সাসপেন্ডেড পার্টিকেল এবং লার্জার একটা সারফেস ক্রিয়েট করতেছে। তাহলে আমরা কোয়াগুলেশন বুঝতে পারলাম আর ফ্লোকুলেশন বুঝতে পারলাম। কোয়াগুলেশনটা হলো আমাদের র্যাপিড মিক্সিং আর ফ্লোকুলেশনটা হলো আমাদের জেন্টেল অ্যান্ড স্লো মিক্সিং। সো তোমাদের পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন।
সো এতক্ষণ হলো আমরা প্রিন্সিপালটা পড়লাম অথবা কিভাবে মেকানিজমটা হয় কোয়াগুলেশনে সেটা দেখলাম। এরপরে এই যে পার্টিকেলটা তৈরি হচ্ছে অথবা যে ফ্লকটা তৈরি হচ্ছে সেটা আমাদের মিক্সিং করতে হয়। মিক্সিং করলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তোমাদের পার্টিকেলগুলো সেটেল করে যাবে। আচ্ছা, এখানে দেখো আমাদের কেমিক্যাল রিয়াকশনটা একদম ডিটেলসে দেওয়া আছে যে আমরা যখন কোয়াগুলেন্ট অ্যাড করতেছি কি হচ্ছে। আমরা যদি অ্যালাম অ্যাড করি, এই যে দেখো কোয়াগুলেন্ট অ্যালুমিনিয়াম সালফেট অ্যাড করতে পারি, অ্যালাম অ্যাড করতে পারি, এটা অপর নাম। আবার অনেক সময় দেখা যাচ্ছে ফেরাসেরও কিছু অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে দেওয়া নেই তোমাদের ফেরাসেটা। আচ্ছা, এই যে ফেরিক সালফেট অ্যাড করতে পারি, লেখা আছে। অথবা ফেরিক ক্লোরাইডও অ্যাড করতে পারি। তার মানে আমরা 3টা টাইপের কোয়াগুলেন্ট অ্যাড করতে পারি, লাইক অ্যালাম, ফেরিক ক্লোরাইড আর ফেরিক সালফেট। সো এই যে অ্যাড করতেছি, অ্যাড করলে আমাদের কি রিয়াকশনটা হচ্ছে সেটা দেখো। অ্যালাম অ্যাড করলাম, অ্যালামটা অ্যাড করলে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম সালফেট তৈরি করবে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে। আর এটা হলো 18H2O হয় অথবা NH2। এখানে দেখো এই যে ক্যালসিয়াম সালফেট যেটা তৈরি হচ্ছে এটা হলো আমাদের পার্মানেন্ট হার্ডনেস প্রডিউস করবে। এই ম্যাটেরিয়ালটা আমাদের পার্মানেন্ট হার্ডনেস প্রডিউস করতেছে ফ্রম দ্য বাইকার্বনেট। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কি আমাদের জিলাটিনিয়াস ম্যাটেরিয়াল তৈরি করতেছে, যেটা কিনা আমাদের অ্যাবজর্ব করবে সাসপেন্ডেড পার্টিকেল। আচ্ছা, এখন দেখো এখানে একটু ভালো মতো বোঝার বিষয় আছে। আমাদের এই যে অ্যালামটা আছে সেটা কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করতেছে। সো আমাদের যে বাইকার্বনেটটা আছে, বাইকার্বনেটে আমরা পিএইচ এর কিন্তু একটা ইফেক্ট দেখে আসছি। আমার জানা মতে তোমাদেরকে আমি বলছি ওয়াটার কোয়ালিটি প্যারামিটারে আমরা অ্যালকালিনিটি অ্যাসিডিটি দেখে আসছি। সো সেখানে পিএইচ এর একটা ইফেক্ট আছে এবং আমি তোমাদের বলেছিলাম যে ওইখানে অ্যাপ্লিকেশনে দেখবা যে পিএইচ কন্ট্রোলে কোয়াগুলেশন রিমুভাল অথবা ট্রিটমেন্ট প্রসেসে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন দেখো সেটা কিভাবে প্লে করতেছে। আমাদের যে বাইকার্বনেটটা আছে সেই বাইকার্বনেটটা আমাদের 4.5 এর বেশি পিএইচ এ ইফেক্টিভ এবং 8.3 বেশি আবার হতে পারবে না, কম হতে হবে। তাহলে দেখো আমাদের পিএইচ এর রেঞ্জটা হলো এতটুকু। অবভিয়াসলি 4.5 থেকে বেশি হতে হবে, আবার 8.3 থেকে কম হতে হবে। তাহলে এই যে রেঞ্জের ভিতর আমাদের যে পিএইচটা থাকতেছে সেই রেঞ্জে আমাদের পিএইচটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের বাইকার্বনেটটা ইফেক্টিভ হচ্ছে। ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে 6.5 থেকে 8.3 তে ইফেক্টিভ। সো তুমি যখন অ্যালামটা অ্যাড করবা তখন অবভিয়াসলি ওয়াটারে আমার পিএইচটা 6.5 থেকে 8.3 ভিতর থাকলে একটা বেটার রেজাল্ট আমরা পেতে পারবো। যে বেটার রেজাল্টের কারণে আমাদের ওয়াটার থেকে লাইক টার্বিডিটি অথবা কালার অথবা অডরটা ভালোভাবে রিমুভ হবে। কারণ এই রেঞ্জের ভিতর আমাদের পিএইচটা ইফেক্টিভ থাকতেছে বিকজ অফ বাইকার্বনেট। কারণ এই পিএইচ রেঞ্জে আমাদের বাইকার্বনেটটা বেশি ইফেক্টিভ। সো বাইকার্বনেটটা যখন ইফেক্টিভ থাকবে তখন হলো আমাদের অ্যালার্মটা ভালো মতো কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পিএইচটা কত রাখতে হবে, কত রাখলে আমাদের অ্যালার্ম ডোজেসটা ইফেক্টিভ হবে। এই কারণে আমরা ফার্স্টের দিকে পড়ে আসছিলাম যে অ্যালকালিনিটিতে কিভাবে ইফেক্ট করতেছে কোয়াগুলেন্ট ট্রিটমেন্ট প্রসেসটা। সেম ভাবে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের যে ওয়াটারটা আছে সেই ওয়াটার সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অ্যালকালিনিটি নাও থাকতে পারে। সো সাফিসিয়েন্ট অ্যামাউন্টে যদি অ্যালকালিনিটি না থাকে তাহলে আমাদের তো এই রিয়াকশনই হবে না। আমাদের মেইন টার্গেটটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করা। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এক্সট্রা ভাবে সোডিয়াম কার্বনেট অ্যাড করে দিতে পারি
অথবা লাইম অ্যাড করতে পারি, লাইক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে দেখা যাচ্ছে যে আমাদের ক্যালসিয়াম কার্বনেটটা প্রডিউস হবে, ক্যালসিয়াম বাইকার্বনেটটা প্রডিউস হবে, এবং সেখান থেকে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ইফেক্টিভ হচ্ছে অথবা আমরা পেতে পারি। আর এখানে বাকি রিয়াকশনগুলো তোমাদের দেওয়া নেই, আমি ট্রাই করব বাকি রিয়াকশনগুলো যে ফেরিক ক্লোরাইড অথবা ফেরিক সালফেটের ক্ষেত্রে কিভাবে রিয়াকশন হয় সেটা দেখানো। এইটার ক্ষেত্রেও সেম, তোমাদের দেখা যাচ্ছে যে এখানে রিয়াকশন হবে, ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হবে, এবং ফেরাস হাইড্রোক্সাইডটা একটা হলো টেম্পোরারি ম্যাটেরিয়াল, এবং এটা অক্সিডাইজেশন হলে আমাদের ফেরিক হাইড্রোক্সাইডের তৈরি হয়ে যাবে। যখনই ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে তখন হলো আমাদের যে ওয়েস্ট পার্টিকেলগুলো আছে সেগুলো হলো অ্যাবজর্ব করবে এবং চার্জ নিউট্রালাইজেশন করে লার্জার ফ্লক ফর্ম করবে, এবং পার্টিকেলগুলো আস্তে আস্তে সেটেল করে যাবে। কেমিক্যাল রিয়াকশন মোটামুটি সিমিলার। সো আমরা দেখতে পেলাম যদি ফেরাস সালফেট অথবা ফেরিক ক্লোরাইড থাকে তাহলে ফেরাসের হাইড্রোক্সাইড অথবা ফেরিকা হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, আর তুমি যদি অ্যালাম অ্যাড করো তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হচ্ছে। আচ্ছা, আর এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে আমরা একটা জার টেস্ট করি। জার টেস্টটা কেন করা হয়, এই যে দেখো, ইচ কোয়াগুলেন্ট হ্যাজ অপটিমাম পিএইচ ফর বেস্ট কোয়াগুলেশন। লাইক আমাদের যদি পিএইচটা যদি অপটিমাম না থাকে তাহলে আমরা কিন্তু বেস্ট রেজাল্ট পাবো না। সো তুমি তোমার সলিউশনে দেখলা যে পিএইচটা আছে হলো 10, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালার্ম যেটা তুমি অ্যাড করতেছো, অ্যালার্ম ডোজ অ্যাড করতেছো, বাট ইফেক্টিভ রেজাল্ট পাবা না। এবং দেখো আয়রন যে কোয়াগুলেন্টটা আছে সেটার থেকে আমাদের অ্যালুমিনিয়াম কোয়াগুলেন্টটা মোর ইফেক্টিভ ইন রিমুভাল অফ কালার অ্যান্ড টার্বিডিটি। এটাতে আমাদের কালার এবং টার্বিডিটি বেশি রিমুভ হয়। আর আমাদের অপটিমাম যে ডোজেসটা সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা হলো আমরা একটা জার টেস্ট করি, এবং জার টেস্টের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে এরকম কয়েকটা জার থাকে, এরকম কয়েকটা জার থাকে, এবং এই জারের ভিতর তুমি এখানে ধরো 1 ডোজ দিলা অ্যালাম, এখানে 2 ডোজ, এখানে 3 ডোজ, 4 ডোজ এরকম দিলা। দেখার পরে তুমি দেখতে পাবা যে কোনটাতে হলো আমাদের ম্যাক্সিমাম অথবা অপটিমাইজেশনটা বেশি হচ্ছে, অথবা কতটুকু দিলে আমাদের কালার অথবা টার্বিডিটিটা বেশি রিমুভ হচ্ছে, সেই ডোজটাই হলো আমরা বলি হলো অপটিমাম ডোজেস, এবং এই টেস্টটাকে বলা হয় হলো জার টেস্ট। সো এটাও একটু তোমরা নেটে সার্চ দিবা, নেটে সার্চ দিলে খুব ভালো একদম ডিটেলস ভিডিও সহ দেখতে পাওয়ার কথা যে হোয়াট ডু মিন বাই জার টেস্ট। এখানে হলো আমরা অপটিমাম কোয়াগুলেন্টটা বের করে থাকি। আচ্ছা, এরপরে দেখো আমাদের যখন আমরা কোয়াগুলেন্টটা অ্যাড করতেছি, অ্যাড করার পরে কি আমাদের কি মিক্স করতে হবে। এখানে দেখো তোমার ফিগারটাতে দেওয়া আছে এরকম আমাদের কিছু হরিজন্টাল এবং ভার্টিক্যাল কিছু রাফেল থাকে, বাফেল থাকে, যে বাফেলের মাধ্যমে হলো আমাদের মিক্সিংটা হয়। এটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, যে এরকম দেখো ঘুরতেছে কিন্তু, আর এর ভিতর দিয়ে হলো ওয়াটার পাস করবে। সো আমরা ওয়াটার এটার ভিতরে ইনলেট দিয়ে ইনপুট করবে, এই যে দেখো ইনলেট দিয়ে ইনপুট করতেছে, এরকম প্রত্যেকটা চেম্বার দিয়ে পাস হয়ে হয়ে আস্তে আস্তে আউটলেট দিয়ে যাবে, এবং এখানে একটা মিক্সিং হচ্ছে। সো আমরা ফার্স্টে যে মিক্সিংটা করি সেটা র্যাপিড মিক্সিং, এবং আস্তে আস্তে আমরা স্লো মিক্সিং এ চলে যাই। এবং এখানে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, আমাদের বাফেল যেটা রোটেট করতেছে সেটা ভেলোসিটি থাকবে এত থেকে এত, 0.5 থেকে 1, আর ডিটেনশন পিরিয়ডটা আমরা এত মেনটেন করি। আর এই যে একটা বাফেল থেকে আরেকটা বাফেলের যে ডিস্টেন্সটা সেটা ইন জেনারেল কেসে আমরা দেখা যাচ্ছে যে 18 ইঞ্চি রাখি। আর অনেক সময় দেখা যাচ্ছে এই যে দেখো আমাদের একটা কিন্তু চেম্বার আছে, সেইটাও কিন্তু আমাদের এই যে যে একটা বাফেল থেকে একটা বাফেলের যেই আমাদের কতটুকু ডিস্টেন্স রাখতেছি অথবা লেন্থ রাখতেছি সেটাকে আমরা বলতেছি ইফেক্টিভ লেন্থ অফ দ্য চ্যানেল। আমি কিন্তু এই পর্যন্ত দিতে পারতাম, এই পর্যন্ত দিতে পারতাম, বাট সার্টেন ক্লিয়ার কাভার আমরা মেনটেন করে দেন তারপরে বাফেলগুলো প্লেস করব।
আর এখানে দেখো অনেক টাইপের হতে পারে, আমাদের রাউন্ড টাইপের হতে পারে অথবা ওভার আন্ডারফ্লো টাইপের হতে পারে। আর এখানে আমরা যেই মিক্সিংটা করি, এখানে হলো মেকানিক্যাল মিক্সিংটা হয়। সো মেকানিক্যাল মিক্সিং এর মাধ্যমে আমরা হলো যেই কোয়াগুলেশন প্রসেসটা আছে সেটা হলো রান করে থাকি। তাহলে এই দুইটা ফিগারও হলো তোমরা একটু দেখে নিবা, ভালো মতো প্র্যাকটিস করবা। তাহলে আজকে আমি এতটুকু পোর্শন পর্যন্তই রাখতেছি। সো আমরা এখানে জাস্ট দেখলাম যে আমাদের কোয়াগুলেশন অথবা ফ্লোকুলেশন প্রসেসটা কিভাবে রান হয় এবং কেমিক্যাল রিয়াকশনটা কি, কিভাবে আমাদের কালার অথবা টার্বিডিটি আমরা রিমুভ করে থাকি। সো এই কারণে আমি কিন্তু তোমাদের ফার্স্টে বলেছিলাম যে আমাদের যে ট্রিটমেন্টগুলো আছে একটু দেখো। এই যে ফার্স্টে আমাদের স্ক্রিনিং করতে হয়, দেন তারপর প্লেন সেডিমেন্টেশন, তারপরে কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, তারপরে হলো ফিল্ট্রেশন করতে হয়। এখন তুমি যদি ফার্স্টেই কোয়াগুলেশনে চলে আসো, তাহলে আমাদের যে পার্টিকেলগুলো ছিল সেগুলা কিন্তু থেকে যাচ্ছে, এবং তুমি যতই অ্যালাম অ্যাড করো না কেন অথবা ফেরাস সালফেট অ্যাড করো না কেন, তোমার কিন্তু ইফেক্ট হবে না ওরকম ভালোভাবে। দ্যাটস ওয়াই আমাদের ফার্স্টে লার্জার পার্টিকেলগুলো রিমুভ করতে হবে প্লেন সেডিমেন্টেশনের মাধ্যমে, আর কোয়াগুলেশনে আমরা খুবই ছোট পার্টিকেল রিমুভ করে থাকি। তাহলে তোমরা এতটুকু কি বুঝতে পারছো সবাই?